সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কমিশনড অফিসারগণ কী অপরাধের জন্য তাৎক্ষণিক বিচার করতে পারবে সেটি আজকে মূলত আমাদের জানার ব্যাপার। তো চলুন শুরু করা যাক, আমরা এই বিষয়ে একটু জেনে নেই। সেনাবাহিনীর সদস্যদের পূর্বেও এমন অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ ফখরুল সাহেবের আমলে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন সেনাবাহিনীদের এই ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। তো এবার যুবক এবং দক্ষ অফিসারগণ দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে। সেনাবাহিনীর কমিশনড অফিসার কি? সেনাবাহিনীর কমিশনড অফিসার হলেন সশস্ত্র বাহিনীর একজন গুরুত্বপূর্ণ সদস্য, যিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দেশের সেবা করে থাকেন। তাদের দায়িত্ব কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য অপরিহার্য। কমিশনড অফিসার হলেন সেই সকল সৈনিক যারা সরাসরি সরকারের কাছ থেকে কমিশন অর্জন করে থাকেন। এই কমিশন তাদেরকে সেনাবাহিনীতে একজন অফিসার হিসেবে কাজ করার অধিকার দেয়। তারা সেনাবাহিনীর বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করতে পারেন, যেমন ইনফ্যান্ট্রি, আর্টিলারি, সিকিউরিটি, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন সেকশনে। এখন প্রশ্ন হচ্ছে, এই সেনাবাহিনী কি দুর্নীতিবাজদের ধরতে পারবে? না। দুর্নীতি দমন কমিশন তার সামগ্রিক কার্যক্রম 8টি অনুবিভাগের মাধ্যমে পরিচালনা করে থাকে। এই দায়িত্ব সরকার তাদের দিয়েছে। অনুসন্ধান ও তদন্ত নামে একটি গুরুত্বপূর্ণ অনুবিভাগ রয়েছে সেখানে। এই অনুবিভাগের অধীনে অনুসন্ধান, তদন্ত 1 এবং তদন্ত 2 নামে 2টি শাখা রয়েছে। উক্ত শাখাটি বা ওই শাখার মাধ্যমে ওই অনুবিভাগের আওতাধীন ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল 6টি বিভাগীয় ও 22টি সমন্বিত জেলার কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্নীতি অপরাধ সমূহের বিচার কার্য প্রধানত নির্ভর করে অনুসন্ধানের উপর। দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুসন্ধান সম্পর্কে দুদককে বিশেষ ক্ষমতা অর্পণ করেছে ধারা 19 ও 20 অনুসারে। সেজন্য অনুসন্ধান সংক্রান্ত বিষয়ে সকল ধরনের কাজ বা এই ধরনের কার্যক্রম পালনে অগ্রণী ভূমিকা পালন করে এই দুর্নীতি দমন কমিশন। তো এখন কথা হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটটা কি? অনেকে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট কি সে বিষয়ে বুঝতে পারি না। নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসন বিভাগের ম্যাজিস্ট্রেটগণ। বাংলাদেশ সিভিল সার্ভিস বিভাগের ম্যাজিস্ট্রেট যারা আছে, অর্থাৎ প্রশাসন, এই বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অর্থাৎ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সদস্যগণ, বিসিএস ক্যাডার যারা থাকে সেই ক্যাডারের সদস্যগণ ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। কর্মকর্তাগণ নিজ অধিক্ষেত্রে ব্যাপক প্রশাসনিক ক্ষমতা ও সুনির্ধারিত বিচারিক ক্ষমতার অধিকারী। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ঘটনা এবং জরুরি পরিস্থিতিতে তারা দেশের নির্দেশনা মোতাবেক সম্মুখ সারিতে কার্যনির্বাহীর ভূমিকায় অবতীর্ণ হন। তাদের প্রাথমিক দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, দ্রুত বিচারিক পরিচালনা, নির্বাচনী দায়িত্ব পালন, পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনা, প্রোটোকল ব্যবস্থাপনা এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা। তারা ফৌজদারি কার্যবিধি 1898 এর মোবাইল কোর্ট আইন 2009 এর বিধান অনুযায়ী নির্বাহী আদালতে বিচারকের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এই দায়িত্ব সেই প্রশাসন ক্যাডারদের দেওয়া হয়নি, কারণ প্রশাসন ক্যাডারের অধীনে এই সেনাবাহিনী কাজ করবে না বা কাজ করে না, যার কারণে তাদেরকে আলাদাভাবে সরকার এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করলো। এখন কথা হচ্ছে, সেনাবাহিনী কি শুধু ঢাকায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করবে? না, এটি সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। এখন ফৌজদারি কার্যবিধি বা ক্রিমিনাল প্রসিডিয়ার কোড হলো একটি আইনি প্রক্রিয়া। অর্থাৎ এই ফৌজদারি কার্যবিধিটা কি? সেটি হচ্ছে একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপের তদন্ত, অভিযুক্তের গ্রেফতার, আদালতে বিচার এবং অপরাধীদের শাস্তির বিষয়টি নিয়ন্ত্রিত হয়। ফৌজদারি কার্যবিধি 1898 সালে প্রণীত হয়েছিল এবং এটি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশ যেমন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে প্রচলিত।
সে আইনের যে ধারাগুলো আছে 1898 সালের যে ধারাগুলো আছে 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133, 142 এই ধারাগুলোর আওতায় শুধুমাত্র সেনাবাহিনী কার্যক্রম পরিচালনা করতে পারবে। তো চলুন আমরা একটু জেনে নেই এই ম্যাজিস্ট্রেটের সেনাবাহিনীর কার্যসীমাটা কি কি অপরাধের জন্য তারা এই ধারাগুলো প্রয়োগ করতে পারবেন। ধারা 64 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, অর্থাৎ এই সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার এবং গ্রেফতারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা রয়েছে। ধারা 65 অনুসারে গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা দেওয়ার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবেন। ধারা 83, 84 এবং 86-তে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়া যেতে পারে। ধারা 95-তে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা রয়েছে। ধারা 100-তে ভুলভাবে বন্দীকৃত ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। ধারা 105 অনুসারে সরাসরি তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ সেনাবাহিনীদের মধ্যে ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন। ধারা 107 অনুসারে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। ধারা 9 ভবে করে বা সন্দেহভাজন ব্যক্তি ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেনাবাহিনী। ধারা 110 ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় যে ক্ষমতা সেটিও দেওয়া হয়েছে। ধারা 126 জামিনে নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে। ধারা 127-এ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ এই আদেশ তারা পালন করতে পারবে, ছত্রভঙ্গ করে দিতে পারবে কোনো জায়গায় জমায়েত হলে। ধারা 128-এ বলা হয়েছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন। ধারা 130-এ তারা এই বেআইনি সমাবেশ ভঙ্গ করার জন্য সামরিক শক্তিও ব্যবহার করতে পারবেন। ধারা 133-এ স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। ধারা 142-এ বলা হয়েছে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে বিভিন্ন ধরনের আদেশও এরা জারি করতে পারবে। অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি কি ক্রয় করতে পারবেন? হ্যাঁ, এখানে যে ধারাগুলো দেওয়া আছে এই ধারার মোতাবেক তারা অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং এই ব্যাপারে বিচারিক ক্ষমতাও তাদের দেওয়া হয়েছে। তো আরও বিস্তারিত জানতে চাইলে আপনি ভিডিওতে দেওয়া ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি বাজিয়ে রাখুন, যদি কোনো ভিডিও আমি পাবলিশ করি সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।